এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল ইসরায়েল। দখলদারদের হামলায় কয়েকজন নিহত। জিম্মি মুক্তি নিয়ে দোহায় হামাসের সঙ্গে ফলপ্রসূ আলোচনার দাবি যুক্তরাষ্ট্রের। এবং কানাডায় জাস্টিন ট্রুডো যুগের অবসান, নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মার্ক কার্নি। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরকে বেছে নিলেন লিবারেল পার্টির সদস্যরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্দাতারা যশোয়া। জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। রোববার কাতারের দোহায় মার্কিন জিম্মি বিষয়ক রাষ্ট্রদূত অ্যাডাম বোহেলার এবং হামাস নেতা খলিল আল হাইয়ার সরাসরি আলোচনায় অংশ নেন। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান বোহেলার। এদিকে ইসরায়েলকে ছাড়া এই বৈঠক করায় উদ্বেগ জানিয়েছে তেল আবিব। এ বিষয়ে বোহেলার বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের এজেন্ট নয়, তাদের নির্দিষ্ট স্বার্থ রয়েছে। 1997 সালে হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার পর সংগঠনটিকে নির্মূলে ইসরায়েলকে নানাভাবে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এবার সেই হামাসের সঙ্গেই আলোচনায় বসল ওয়াশিংটন। গণমাধ্যমের বরাতে জানা যায়, রোববার কাতারের রাজধানী দোহায় হামাস নেতা খলিল আল হাইয়ার সঙ্গে সরাসরি আলোচনা করেন ট্রাম্প প্রশাসনের মার্কিন জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহেলার। বৈঠকে আমেরিকা ইসরায়েল দ্বৈত নাগরিক এক বন্দির মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান বোহেলার। কয়েক সপ্তাহের মধ্যেই শুধু মার্কিন নয়, সব বন্দীকে মুক্তি করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে হামাসের সঙ্গে বৈঠকটি মোটেও স্বস্তিকর ছিল না বলেও জানান মার্কিন দূত। বলেন, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে যুক্তরাষ্ট্র, তাই সংগঠনটির নেতাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসা ছিল তার জন্য অস্বাভাবিক। একই সঙ্গে ভবিষ্যতে হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। ইসরায়েলকে ছাড়া হামাসের সঙ্গে মার্কিন প্রশাসনের বৈঠক হওয়ায় উদ্বেগ জানিয়েছে তেল আবিব। এ বিষয়ে বোহেলার বলেন, আলোচনার বিষয়ে ইসরায়েলের অসন্তোষ তিনি বুঝতে পারছেন। তবে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের এজেন্ট হিসেবে কাজ করছে না, ওয়াশিংটনের নিজস্ব স্বার্থ রয়েছে। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র ও হামাসের আলোচনা ব্যর্থ হয়েছে। বোহেলার এবং হামাস নেতা খলিল আল হাইয়ার মধ্যে আলোচনায় অগ্রগতির খবর প্রকাশ করার কয়েক ঘণ্টা পরই এই প্রতিবেদন প্রকাশ করা হয়। অবশ্য এ বিষয়ে ওয়াশিংটন হামাস কোনো পক্ষ থেকেই কিছু জানানো হয়নি। এর মধ্যেই গাজা যুদ্ধবিরতি আলোচনায় এগিয়ে নিতে সোমবার কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে ইসরায়েল। তেল আবিব জানায়, নেতানিয়াহু সরকার মধ্যস্থতাকারী কাতার এবং মিশরের অনুরোধে আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে। অন্যদিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ বাড়ানোর লক্ষ্যে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের কাতার সফরের কথা রয়েছে। এদিকে আলোচনার আগেই হামাসের ওপর চাপ সৃষ্টি করতে গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর আগে গাজায় সব ধরনের ত্রাণের সরবরাহ আটকে দেয় তেল আবিব। রাইসা জান্নাত, সময় সংবাদ। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন। রোববার আরও দুটি গ্রাম নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। অন্যদিকে রাশিয়ার ভলগা নদী অঞ্চলে শিল্প স্থাপনা লক্ষ্য করে হামলার পাল্টা দাবি করেছে জেলেনস্কির সেনারা। এদিকে ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশ নিতে সৌদি আরব যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক বাকবিতণ্ডায় ভেস্তে যাওয়ার পর আবারও হতে চলেছে যুক্তরাষ্ট্র ইউক্রেন বৈঠক। এবার বৈঠক হবে সৌদি আরবে। আলোচনার জন্য সোমবার সৌদি আরব যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এই কথা জানানো হয়। রুবিও সৌদি আরব সফরকালে ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করা ছাড়াও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও আলোচনা করবেন। সোমবার যুবরাজের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জেলেনস্কিরও। মঙ্গলবার রিয়াদে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদিতে হতে যাওয়া কিয়েভ ওয়াশিংটন বৈঠকের ব্যাপারে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইতিবাচক ফল আসতে পারে দুপক্ষের আলোচনায়। রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়া, চীন ও ইরানের যৌথ সামরিক মহড়াকে গুরুত্ব দিচ্ছে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছুটি কাটানোর সময় ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ট্রাম্প। কথা বলেন বিভিন্ন ইস্যুতে। ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে হতে যাওয়া বৈঠকে ইতিবাচক অগ্রগতি হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। কিয়েভের জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য আদান প্রদান আবারও চালুর প্রশ্নে ট্রাম্প জানান, সংঘাত বন্ধের বিষয়ে ইউক্রেনকে আগ্রহী করতে সব চেষ্টা করছে তার প্রশাসন। এই সপ্তাহে সৌদি আরবে বড় বৈঠক হতে যাচ্ছে, যেখানে রাশিয়া ও ইউক্রেনের বিষয় নিয়ে আলোচনা হবে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতের কারণে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। শুধুমাত্র ইউক্রেনীয় নয়, রুশ নাগরিকরাও
ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত। তাই এখন সবাই চায় যেন একটি কার্যকর সমাধান বেরিয়ে আসে। আশা করা হচ্ছে এই বৈঠকে বড় ধরনের অগ্রগতি হবে। রাশিয়া, চীন ও ইরানের যৌথ সামরিক মহড়াকে গুরুত্ব দিচ্ছেন না বলে জানান ট্রাম্প। বলেন, সামরিক শক্তির বিচারে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও তাদের চেয়ে অনেক এগিয়ে। পরবর্তী অর্থবছর শুরু হওয়ার আগে বাজেট ঘাটতি বা শাটডাউনের মুখোমুখি হতে যাচ্ছে মার্কিন সরকার, এমন গুঞ্জনের বিষয়ে মুখ খোলেন ট্রাম্প। বলেন, কংগ্রেস একটি আর্থিক বিল পাশ করে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত তহবিল নিশ্চিত করবে বলে আশাবাদী তিনি। চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বিক্রির বিষয়ে 4টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে বলে এদিন নিশ্চিত করেন ট্রাম্প। জাতীয় নিরাপত্তার স্বার্থে 19 জানুয়ারি কার্যকর হওয়া এক আইনের অধীনে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইট ড্যান্সকে এটি বিক্রি করতে হবে, নয়তো নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিত্য নতুন কূটনৈতিক সিদ্ধান্ত ধীরে ধীরে বদলে দিচ্ছে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট। ইউরোপীয় ইউনিয়নের প্রতি নতুন ট্রাম্প প্রশাসনের মারমুখী নীতি, রাশিয়ার প্রতি নরম গরম ব্যবহার এর মধ্যেই নানা মহলে গুঞ্জনের জন্ম দিয়েছে। এতে যুক্তরাষ্ট্র চীনকে বিশ্ব বাজারের দৌড় থেকে হটানোর চেষ্টা করলেও ইউরোপের পশ্চিমাঞ্চলীয় দেশগুলো এবং রাশিয়া চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে মনোযোগী হবে বলে ধারণা বিশ্লেষকদের। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান উদ্দেশ্য হয়ে উঠেছে পুরানোকে ঢেলে সাজানো। এবার তা হোয়াইট হাউস হোক কিংবা মার্কিন পররাষ্ট্রনীতি, এ অবস্থায় দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদার এবং প্রতিপক্ষরাই এর প্রধান ভুক্তভোগী হবেন বলে ধারণা বিশ্লেষকদের। সাম্প্রতিক সময়ে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহু বছরের সুসম্পর্কে ফাটল ধরতে দেখা যাচ্ছে। এমনকি জার্মানির মিউনিখে এক সম্মেলনে ইউরোপের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। প্রকাশ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রতি ট্রাম্প প্রশাসনের বৈরীভাব ইউরোপ জুড়ে অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে এতদিন ধরে ইউরোপের দেশগুলোর সঙ্গে বাণিজ্য করে আসছে চীন। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্কের এই দূরত্ব ইউরোপীয় ইউনিয়নকে চীনের ওপর বাণিজ্যিক নির্ভরতা বাড়াতে বাধ্য করবে বলে ধারণা বিশ্লেষকদের। অবশ্য এবারও রাশিয়া চীনকে বিভক্ত করার যুক্তরাষ্ট্রের মনোবাসনা পূরণ হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না ট্রাম্পের পররাষ্ট্রনীতি থেকে। উল্টো নিজেদের অর্থনৈতিক এবং সামরিক অবস্থা জোরদারে চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উঠে এসেছে রুশ গণমাধ্যম আরটির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। অপরদিকে এবার শুধুমাত্র চীনকে দমিয়ে রাখার চেষ্টাতেই সীমাবদ্ধ থাকবে না যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ট্রাম্পের নতুন মার্কিন রাজত্ব অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করে চীনের অর্থনীতিকে দুর্বল করে দেওয়ার পূর্ণ চেষ্টা করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। কানাডায় অবসান হলো জাস্টিন ট্রুডো যুগের। দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। রোববার লিবারেল পার্টির সম্মেলনে ভোটাভুটির পর দলীয় প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়। চলতি সপ্তাহে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। দীর্ঘ 9 বছর পর কানাডার লিবারেল পার্টির নেতৃত্বে পরিবর্তন। নতুন নেতা বাছাই করতে রোববার ভোট দেন দলটির সদস্যরা। এতে মার্ক কার্নি 1,31,674 ভোট পেয়ে নির্বাচিত হন। কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হন, দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বভারও যায় তার কাঁধে। এদিন লিবারেল পার্টির সম্মেলনে 4 প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন মার্ক কার্নি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন 11,134 ভোট। পরে দলীয় সদস্য ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মার্ক কার্নি। সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বলেন, কানাডার অর্থনীতি দুর্বল করতে ট্রাম্পের প্রচেষ্টা ব্যর্থ হবে। কানাডা কোনোদিনই যুক্তরাষ্ট্রের অংশ হবে না বলেও জানান কার্নি। আমেরিকা কানাডা নয়, আর কানাডা কখনোই আমেরিকার অংশ হতে পারে না। বাণিজ্য হোক বা হকিতে কানাডা জিতবেই। চলতি সপ্তাহে কানাডার গভর্নর জেনারেলের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মার্ক কার্নি। নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। এপ্রিলের শেষের দিকে তিনি কানাডায় পরবর্তী নির্বাচনের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মার্ক কার্নি 2008 সালে ব্যাংক অফ কানাডার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর 2013 সালে ব্যাংক অফ ইংল্যান্ডের 120তম গভর্নর হিসেবেও নেতৃত্ব দেন তিনি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ওয়াশিংটন সিউলের যৌথ মহড়ার পাল্টা জবাবে পিয়ংইয়ং এর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, নিজেদের তৈরি পারমাণবিক সাবমেরিন উন্মোচন।
দেশের সড়ক নিরাপদ ও যানজট নিরসনে ভূমিকা রাখতে চান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন। ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রের বড় বড় অবকাঠামো প্রকল্পে নেতৃত্ব দেয়া এই প্রকৌশলীকে সদ্য নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। জন্মভূমির জন্য নিবেদিত হয়ে কাজ করতে ঈদের পর দেশে ফিরবেন তিনি। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ৭ সেপ্টেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের সম্মেলনে সংগঠনটির সভাপতি প্রকৌশলী ডক্টর শেখ মঈনুদ্দিন বলেছিলেন, সুযোগ পেলে দেশের জন্য কাজ করতে চান। কে জানতো ৬ মাস পরে আসছে সেই সুযোগ। মনটা ঠিকই পড়ে থাকে বাংলাদেশের জন্য এবং তারা সুযোগ পেলে ডেফিনেটলি বাংলাদেশকে একটু হেল্প করতে চায়। এখন আমাদেরকে যদি গভর্নমেন্ট এই সুযোগটা দেয় তাহলে তো ডেফিনেটলি আমরা চাইবো বাংলাদেশের জন্য কিছু করতে। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন এই প্রকৌশলী। বর্তমানে ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের সেফটি ও অপারেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আমি এখন যাচ্ছি এবং সেখানে যে যদি কিছু করতে পারি বাংলাদেশের জন্য, তাহলে মনে করব যে আমার স্বপ্নটা পূরণ হলো। ৩০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের বড় বড় অবকাঠামো প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন শেখ মঈনুদ্দিন। এবার বাংলাদেশের নিরাপদ সড়ক ও যানজট নিরসনে রাখতে চান বিশেষ ভূমিকা। আমার জন্য প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে দুটা জিনিস আমাকে বলাও হয়েছে আপনার উপদেষ্টার অফিস থেকে। সেটা হচ্ছে প্রথম জিনিসটা হয়তো আমাকে দেখতে হবে ঢাকার কনজেশন, সেটা কিভাবে আপনার কমানো যা সম্ভব। আর একটা হচ্ছে আপনার সেফটি। ঢাকার মতো জায়গায় এটা যদি কনজেশনটা না কমে আমাদের ইকোনমিক প্রবৃদ্ধি যথেষ্ট হ্যাম্পার হবে। আমাদের ইমিডিয়েটলি শর্ট টার্ম কিছু ব্যাপার নিয়ে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। তো সেটা ওখানে যেয়ে আমি প্রথমে অন্যান্য বিশেষজ্ঞদের সাথে বসে আমি খুব কুইকলি আমি চেষ্টা করবো যে এই শর্ট টার্ম প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করার। বাগেরহাটে জন্ম নেয়া শেখ মঈনুদ্দিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করেন। পরে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস UCLA থেকে PhD ডিগ্রি অর্জন করেন। নিজের মেধা ও দক্ষতায় মার্কিন সরকারে কাজ করার সাফল্যকে কাজে লাগিয়ে বাংলাদেশের সড়ক ও অবকাঠামো উন্নয়ন খাতে নতুন মাত্রা সংযোজন করবেন এই বিশেষ সহকারী, এমনটাই প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, চেরিটোস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। আয়ারল্যান্ডে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। লন্ডন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা কয়েক মাস পর দেশটিতে গিয়ে প্রবাসীদের পাসপোর্ট সহ বিভিন্ন সেবা দিয়ে থাকেন। এবারও তারা 2 দিনের সফরে আয়ারল্যান্ডে অবস্থান করছেন। প্রথম দিনেই দেখা গেছে ব্যাপক ভিড়। প্রবাসীরা দ্রুত আয়ারল্যান্ডে একটি স্থায়ী দূতাবাস প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। আয়ারল্যান্ডে বাংলাদেশি দূতাবাস না থাকায় লন্ডন দূতাবাসের কর্মকর্তারা নির্দিষ্ট সময় পর দেশটিতে এসে নতুন পাসপোর্ট ইস্যু, নো ভিসা রিকোয়ার্ড, পাওয়ার অফ অ্যাটর্নি সহ বিভিন্ন কনসুলার সেবা প্রদান করেন। সাম্প্রতিক বছরগুলোতে স্পেন, পর্তুগাল, ইতালি ও লন্ডন সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আয়ারল্যান্ডে বাংলাদেশিদের অভিবাসন বেড়েছে। ফলে এখানে বসবাসরত প্রবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে এই অস্থায়ী পাসপোর্ট সেবার ওপরও। কাউন্টি কিলডারের নেস শহরে অনুষ্ঠিত এই পাসপোর্ট সার্জারিতে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্ধারিত সময় থাকলেও রাত 12টা পর্যন্ত সেবা প্রদান করতে হয়েছে কর্মকর্তাদের। তবু অনেকে সেবা না পেয়ে পরদিনের টোকেন নিয়ে ফিরে যেতে বাধ্য হন। সেবা নিতে আসা প্রবাসীরা বলছেন, আয়ারল্যান্ডে একটি স্থায়ী দূতাবাস প্রতিষ্ঠা হলে তাদের অসুবিধাগুলো দূর হতো। তবে লন্ডন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তারা এই সেবার ফ্রিকোয়েন্সি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। সর্বোচ্চ 3 মাসের ভিতরে যদি পাসপোর্ট সার্জারিটা আসে তাহলে চাপটাও কম পড়বে এবং আমাদের সেবা নেওয়াটাও সহজ হবে। অনুরোধ করব যদি এই অ্যাম্বাসি যদি এইখানে ঘন ঘন আসেন, আমাদের এই সুযোগটা দেন, তাহলে আমরা রিয়েলি সত্যি উপকৃত হব। এদিকে কমিউনিটি নেতারাও বলছেন, যেহেতু বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি, তাই অন্তত 2 থেকে 3 মাস পর এই সেবা চালু রাখা উচিত। বাংলাদেশিরা বিগত দিনের তুলনায় এখানে অনেক গুণ বেড়ে গেছে
বেড়ে যাওয়ার কারণে আমাদের সেবা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। এই এমবেসিটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। এমবেসি হলে এই অসুবিধাটা আমাদের হতে হবে না। আমরা চাই অচিরেই যেন এমবেসি। এই আয়োজনে অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সদস্যরা ছাড়াও স্থানীয় কিল্ডারের বাংলাদেশিরা সহায়তা করেছেন। দূতাবাস কর্মকর্তাদের মতে একদিনেই প্রায় 400 পাসপোর্ট সংক্রান্ত কাজ করা হয়েছে। জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরুর কয়েক ঘন্টার মধ্যেই সমুদ্রে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দুই দেশের যৌথ এই সশস্ত্র কার্যক্রমের নিন্দা জানিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এদিকে এই মহড়াকে সামনে রেখেই প্রথমবারের মতো নিজেদের নির্মাণাধীন পারমাণবিক সাবমেরিন উন্মোচন করল পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতে সোমবার একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া, যা সমুদ্রে গিয়ে আঘাত হানে। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরুর সংবাদ প্রকাশের ঘণ্টাখানেকের ব্যবধানে এই পদক্ষেপ নেয় পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা প্রতিরোধে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে এই মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। ফ্রিডম শিল্ড নামের এই মহড়া 11 দিন ধরে চলবে বলে জানায় কর্তৃপক্ষ। তবে ওয়াশিংটন ও সিওলের এই বাড়তে থাকা বন্ধুত্ব পিয়ংইয়ংকে আরও খেপিয়ে তুলছে। যৌথ এই সশস্ত্র কার্যক্রমের তীব্র নিন্দাও জানিয়েছে কিম প্রশাসন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA-তে প্রকাশিত এক বিবৃতিতে এই মহড়াকে বিপজ্জনক ও উস্কানিমূলক বলে আখ্যা দেন কিম জং উন। একই সঙ্গে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে প্রথমবারের মতো নিজেদের নির্মাণাধীন পারমাণবিক সাবমেরিন উন্মোচন করে দেশটি। 6 থেকে 7,000 টন ধারণ ক্ষমতার এই সাবমেরিনটি একসঙ্গে 10টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে বলে জানান দক্ষিণ কোরিয়ার এক সাবমেরিন বিশেষজ্ঞ, যেটি সফলভাবে অভিযান শুরু করলে তা যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার জন্য বড় একটি হুমকি হয়ে দাঁড়াবে বলে জানান তিনি। তবে অনেকেই প্রশ্ন তুলছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভারে নুয়ে থাকা দেশ উত্তর কোরিয়া অত্যাধুনিক এই যান তৈরির কাঁচামাল এবং পর্যাপ্ত অর্থ কোথায় পেল। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা সহায়তা সরবরাহের বিনিময়ে তাদের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে পিয়ংইয়ং। জাহাজ নির্মাণ কারখানায় এই নির্মাণাধীন সাবমেরিন পরিদর্শনকালে কিম জং উন বলেন, শত্রু বাহিনীর বন্দুকবাজ কূটনীতিকে রুখতে অপ্রতিরোধ্য কিছু যুদ্ধজাহাজ তৈরি করা প্রয়োজন তাদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভুলবশত বোমা ফেলে 29 জনকে আহত করার জন্য ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর প্রধান। গেল সপ্তাহে সামরিক মহড়া চলাকালীন 2টি যুদ্ধ বিমানের পাইলটদের মধ্যে যোগাযোগ বিভ্রাট ঘটে। ভুলবশত একটি গ্রামে বোমা ফেলার কারণে আহত হয়ে পড়েন বাসিন্দারা। স্থানীয় সময় সোমবার দেশটির বিমান বাহিনীর প্রধান লি ইয়াংসু এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। এমন ঘটনা আর কখনো ঘটবে না বলেও জানান তিনি। ঘূর্ণিঝড় থেমে গেলেও জলোচ্ছ্বাস ও বন্যায় থমকে গেছে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলবাসীর জনজীবন। অনেক অঞ্চল বন্যায় তলিয়ে গেছে। ভাঙা গাছপালা ও ধ্বংসস্তূপের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রতিটি উপশহরে। এখনও লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। আগামী 2 দিনে বন্যায় প্লাবিত হতে পারে নতুন নতুন নিচু এলাকা বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। অস্ট্রেলিয়ার ব্রিসবেনবাসী এর আগে গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় দেখেনি। 1974 সালে শেষ যখন সাইক্লোন হয়েছিল তখন গোল্ড কোস্ট ও সানশাইন কোস্ট শহরের মাত্র গোড়াপত্তন হয়েছে। শনিবার সকালে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় আলফ্রেড আঘাত হানে। শুক্র ও শনিবার প্রবল ঝড়ো হাওয়ায় অনেক বসতবাড়ির ছাদ উড়ে যায়, গাছপালা ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় শহরের রাস্তাঘাট। সাইক্লোনের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপকূলের নিম্নাঞ্চলের প্রায় 11টি উপশহর প্লাবিত হয়। স্থানীয় সময় রবিবার দুপুরে উপকূলে 2 ঘন্টায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা এ অঞ্চলের গ্রীষ্মকালের 1 মাসের গড় বৃষ্টিপাতের সমান। ঝড় শেষ হয়ে গেলেও এখনও প্রায় 2.5 লক্ষ উপকূলবাসী বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। উত্তর নিউ সাউথ ওয়েলসের উপকূলে সব লোকালয় বন্যার পানিতে তলিয়ে গেছে। আগামী 2 দিন একটানা বজ্রসহ বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এতে বন্যার পানির উচ্চতা আরও বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে বলে সোমবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই। টানা বর্ষণ সত্ত্বেও রবিবার থেকে ব্রিসবেন ও গোল্ড কোস্ট আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বিচ্ছিন্নভাবে শুরু হয়েছে।
বন্যা কবলিত এলাকা ছাড়া উঁচু এলাকায় ঘরে ফিরতে শুরু করেছে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া বাসিন্দারা। কেন্দ্রীয় ও কুইন্সল্যান্ড রাজ্য সরকারের উদ্ধারকারী দল একযোগে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সরকারি বার্তা সংস্থা জানিয়েছে ঘূর্ণিঝড় আলফ্রেড ও পরবর্তী বন্যায় অস্ট্রেলিয়ায় প্রায় $2 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এই ছিল আন্তর্জাতিক সময়।